নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী হীরালাল দাশগুপ্তের লেখা একটি শিকার কাহিনী, বাঘের জঙ্গলে। আজকের পঞ্চম পর্ব। আবার একতারা। মনটা খুশিতে ভরে গেছে। সেই পরিচিত বাংলো, সবুজ ঘাসে ছাওয়া বিস্তৃত অঙ্গন। তখন দিনের আলো ফুরিয়ে গেছে। বাংলোর পশ্চিম প্রান্তরে অন্ধকার নেমেছে। আম ও মহুয়া গাছের পার্থক্য লুপ্ত। আঙিনায় আরাম কেদারায় শুয়ে দক্ষিণের পাহাড় দেখছি। অন্ধকারে পাহাড় শিখরের শুভ্র স্রোতধারা দৃষ্টিগোচর হয় না। কান পেতে প্রপাতের মৃদু শব্দ শোনা যায়। এই বাংলোটি পাটনা থেকে 90 মাইল দূরে। যেদিকে চোখ যায় অরণ্য আর পাহাড়, সবুজ আর নীলের স্নিগ্ধ সমাবেশ। কলহ নেই, কোলাহল নয়। তাই অন্তরের অন্তরতম দেশে আসে এর মৌন আবেদন। যাত্রার প্রারম্ভ থেকেই অপূর্ব পুলকে প্রাণ পূর্ণ হয়ে ওঠে। পথযাত্রায় রাস্তার নিতান্ত সাধারণ অকিঞ্চিৎকর দৃশ্যগুলিও মাধুর্যে ভরা। পাটনা সিটির দুই পাশের বিপণী শ্রেণী, লোকজন, গাড়ি ঘোড়ার ব্যস্ত আনাগোনা, জনকোলাহল পেছনে পড়ে থাকে। দুই পাশে প্রাচীর ঘেরা আমবাগান, জীর্ণ প্রাসাদ, ভাঙা দেওয়াল, তাও সরে যায়। এবারে চোখে পড়ে অরহর আর ভুট্টার ক্ষেত। তাদের ফাঁক দিয়ে দেখা যায় গঙ্গার জলধারা, বালুচর। তারই পাশে বাদামি রঙের চোখাচোখি। দূর থেকে তাদের ডাক ভেসে আসে হাওয়ায়, আভাস দেয় সুদূরের। মোটরের বেগে নিমেষে ফতোয়া পেরিয়ে যায়। কিছু দূরে বখতিয়ারপুর। এখানে একটা রেলওয়ে জংশন, পূর্ব পশ্চিমমুখ মেন লাইন। দক্ষিণে চলেছে বিহার বখতিয়ারপুর লাইট রেলওয়ে। শেষ সীমানায় পাহাড়ের কোলে রাজগীর। এই বখতিয়ারপুর কতবার দেখেছি। কুয়োর পাশে জীর্ণ বস্ত্রে মেয়েরা জল তুলছে, ছেলেরা খেলছে। চার দোকানে দেহাতি যুবক লোহার চেয়ারে বসে বিড়ি টানছে আর চা কিনে খেয়ে শহরের সভ্যতা শিখছে। মেয়েরা বিক্রি করছে ক্ষেতের বেগুন, মূলো, নেনুয়া, কাঁচা লঙ্কা। কাঠের বারকোষে পিরামিডের আকারে সাজানো বুটের ছাতু, তাতে ফুঁড়ে রেখেছে সবুজ লাল কাঁচা লঙ্কা। দেহাতিদের 2 পয়সার ছাতু হলেই একবেলা কেটে যায়। নুন আর লঙ্কার দাম নেই। জল ঢেলে ডেলা করে নুনে ঝালে খেতে বেশ। কুলিয়ার কৃষক এসব কিনে নিয়ে যাচ্ছে কুয়োর ধারে। বায়ে হাসপাতাল, মোড় ঘুরেই রেলওয়ে লাইন। মেন লাইনটির পশ্চিম দিকে পাটনা, বেনারস, এলাহাবাদ, পূব দিকে কলকাতা। গোটা হিন্দুস্থানি এই রেললাইনে গাঁথা পড়েছে। রেললাইনে পা দিয়ে মনে হয় এলাহাবাদ ছুঁয়ে আছি। কত লোহার পুল পেরিয়ে মোটর ছুটে যায় দক্ষিণে। রাস্তার ধারে শিশু গাছের শ্রেণী, দুই দিকে উদার অবারিত মাঠ, মাঝে মাঝে কৃষক পল্লী, ফসলের ক্ষেত। সবুজ ক্ষেতের পাশে সাদা বকের শাড়ি, গরু চড়ছে, রাখাল বালক বাঁশি বাজায় গাছের ছায়ায়। ফসলের ক্ষেত রোদে জ্বলছে, হাওয়ায় দুলছে। দূর আকাশের কোণে দেখা যায় বিহার শরীফের ঊষর পাহাড়। ওয়েনা, লাইট রেলওয়ের ক্ষুদ্র স্টেশন। এখানে ভালো খোয়াক্ষীর বিক্রি হয়। অভ্যাসবশে কিছু কিনে নেই। দাম চায় 1 টাকা সের। ধমক দিলে 8 আনায় নামে। আজ সাধারণ জিনিসগুলিও খুশির খোরাক। বিহার শরীফ, খেলনার মতো রেলগাড়ি গৃহস্থের আঙিনা দিয়ে জানালা ছুঁয়ে ছুটে চলেছে। ভাজাভুজোর দোকান, মোটর বাস, ট্যাক্সির সারি, বায়ে জনাকীর্ণ গলিঘুচিতে ভরা প্রাচীন শহর। পুরানো ইট, মাটির ঢিবি খুঁজলে প্রাচীন কীর্তির গন্ধ পাওয়া যায়। চৈত্য বিহার, বৌদ্ধ শ্রমণ, প্রবাসী বিদ্যার্থী। মাটি খুঁড়ে কান পেতে শুনতে পাবে মন্দিরের ঘণ্টা।
সমবেত সুরে অতীতকালের সেই বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি। এ চৈত্যের পালক বৌদ্ধ রাজা। গিরিয়াকের নদী খরস্রোতা, স্বচ্ছ দোয়া, এঁকে বেঁকে ছুটেছে পাহাড়ের গা ঘেঁষে, ফসলের ক্ষেত ছুঁয়ে। দীর্ঘ লোহার পুল, ছাউনি তক্তার, মোটর ছুটে যায় খটখট শব্দ তুলে। কুমুদ কহলারে ভরা সরোবরের মাঝখানে জৈন মন্দির, সৌধ শ্রেণী। ধর্মশালা বায়ে পড়ে থাকে, ডাইনে জৈন ধর্মের প্রবর্তক মহাবীরের মন্দির। পাহাড় নেমেছে ফসলের ক্ষেতে, কৃষক রমণীরা ঘরকন্না করছে। চারিদিকে সবুজ ক্ষেত, পাহাড়, মাঠ, কৃষকপল্লী আর মন্দির, এরা মিতালি করে বাস করছে হাজার হাজার বছর। ওই রাজগীরে কত রাজা এলো, জরাসন্ধ থেকে বিন্দুসার। তারা কালের গর্ভে ডুব মেরেছে, কিন্তু সেই শৈলশ্রেণী আজও দাঁড়িয়ে আছে, অচল অটল। উদয়গিরি, অস্তগিরি, রক্তগিরি, আরও বিচিত্র বর্ণের কত পাহাড়। গ্রীষ্মে এরা আগুন ছড়িয়ে দেয়, বর্ষায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে। শিখর থেকে ঢল নামে, নালা ডোবা ভরে যায় গৈরিক জলে। শরতে, হেমন্তে, শীতে রোদের কিরণ শস্য খেতে সোনা ছড়িয়ে দেয়। নওয়াদা ছোট মহকুমা শহর। বাংলোর চৌকিদারকে দেখা যায়। ক্যা চৌকিদার, আচ্ছা হ্যাঁ? হা হুজুর, সেলাম। ডাক্তার হাবিবের দাওয়াইখানার সামনে, পুলের নিচে গাড়ির গতি থেমে যায়। ডাক্তার সাহেব आदाब, चलिए शिकार खेलिए ना। आइए मैनेजर साहेब, चा पी लीजिए। ओह, इंशाले बहुत डबल शंबर उतर आया। প্রশান্ত ডাক্তার হাবিবের দীর্ঘ বাদশাহী দেহ, সেলাম সহবতে বাদশাহী ঢং চোখে পড়ে। পুলের পরে ডাইনে গয়ার রাস্তা, বামে রাঁচির। শেষোক্ত রাস্তা ধরে এগোই। আবার রাস্তার দুপাশে ছোট ছোট ঝাঁকড়া বট, অশ্বত্থ আর শিশু গাছ। আকবরপুরের শুষ্ক বালুর নদীটা শো শো শব্দ করে। মোটরটা কায় ক্লেশে অতিক্রম করে যায়। আবার শস্য খেতে পাহাড় নেমেছে, ছোট বড় বিভিন্ন আকারের কত পাহাড়। সৃষ্টির আদিকাল থেকে দাঁড়িয়ে আছে, ভাবুকের বিস্ময়। গাছের আড়াল থেকে তারির গন্ধ বাতাসে ভেসে আসে। কোথাও মহুয়া থেকে তারি প্রস্তুত হচ্ছে। পাহাড়িদের খাদ্য আর পানীয় দুই। অরণ্যের গন্ধ নাকে আসছে, হাওয়ায় অরণ্যের স্বাদ। ঘরকন্না ফেলে এসেছি পেছনে নদীর ওপারে। এখানকার আবহাওয়া আলাদা। এখানে রান্নার গন্ধ নেই, এ মকাই আর মহুয়ার মুলুক। এদের নৈশ অতিথি বনের হরিণ, পাহাড়ের ভালুক, মোটর, শহরের সাহেব এদের কাছে বিস্ময়। এখানকার আকাশ অরণ্যের সান্নিধ্যে পুলকিত। পাহাড় প্রান্তের মহুয়াকুঞ্জ অরণ্যের নেশায় মশগুল। শহর থেকে আমরা এই অরণ্যের আহ্বান পেয়ে এসে জুটেছি। আকাশে বাতাসে, পাহাড়ে অরণ্যে উৎসবের বাঁশি বাজে নিত্য নিরন্তর। বাংলোর চৌকিদার তার গৃহকোটরে আশ্রয় নিয়েছে। সন্ধ্যার সাথে সাথেই যে বাঘ ভালুক বেরিয়ে পড়ে। ছাগল ছানাটাও ঘরের ভিতরে। চৌকিদার চিতাবাঘকে গাল পারে। ওই বজ্জাত শয়তানের যত লোভ ওই ছাগল ছানাটার ওপরে। রাত্রে চিতাবাঘ বাংলোর আঙিনায় রসুই ঘরের পেছনে হেঁকে বেড়ায় ওই ছানাটার লোভে। পাহাড়ি ঝর্ণাটা বাংলোর পেছনে কলকল শব্দ করে ছুটেছে। উঁচু পাড়ের ওপরে একটা মহুয়া গাছ। রাত্রে ওখানে ঘুরঘুর করে ঘুরে বেড়ায় ভালুক। আঙিনা থেকে রাতের প্রথম প্রহরে শোনা যায় হরিণের ডাক। গভীর রাতে সম্বরের গম্ভীর আওয়াজ, কখনো বা বাঘের গর্জন। ভোরের দিকটায় পাখির কুজনের সাথে শোনা যায় কেউ কেউ ময়ূরের ডাক। ঘুম ভেঙে যায় বনমোরগের আহ্বানে। চোখ মুছে বাইরে বেরিয়ে আসি। বনলক্ষ্মীর এ কি অপূর্ব রূপ! সামনে ক্ষীণতোয়া ঝর্ণা, জলের ধারা ছুটে চলে, স্বচ্ছ নির্মল। ওপারের বন্ধুর ভূখণ্ডে রসদেহ বনপলাশ, বইচি আর বনকরঞ্চার ঝোপ, আর কচি পাতায় রোদের স্নিগ্ধ ধারা। বারান্দায় অরণ্যমুখ হয়ে বসে
আমাদের প্রভাতের চায়ের আসর, গল্পগুজব সবই শিকার ঘেঁষে। শহর ভুলে যাই, মনে হয় অনন্তকাল ধরে আমরা এই অরণ্যেরই অধিবাসী। জঙ্গল পরিক্রম আমাদের দৈনন্দিন ব্যবসায়। শিকারের সাথে মদিয়া আসে, আসে পুনোয়া, ফাগুয়া। পকেটে রবারের নল পুরে আসে বহেরা নবী আক্তার, আর তার তোতলা ছোট ভাইটাও ভো ভো করে বাবা ভালুকের খবর বলে। লোখিয়ার গরুটা বাবা বাঘে মেরেছে। বলো কি, কোথায়? মুর্দা अभी तक पड़ा है না দেহাতি লোক উসকো হাঁটা লিয়া? শিকারের আবহাওয়া ঘন হয়ে আসে। তেওয়ারি রাইফেল সাপ করছে। সতৃষ্ণভাবে ওদিকে তাকাই। কাকা কালী পাহাড়ি চালিয়ে। তোতলাটা জিদ ধরে। আক্তার সাহেব, এবারে বাঘ বের করে দিতেই হবে, আমাদের আবদার। আক্তার সাহেব বাঘ বের করে দিচ্ছে না। সে নিশ্চয়ই তার খবর রাখে। আক্তার বলে, সে হবে না। এমন বিপদেও মানুষে পড়ে। এসডিও সাহেবকে এনে কি বোকামি করেছি। 3টা বাঘ ঘায়েল হয়েছে, একটাও মরেনি। বেচারি ভয়েতে হার্ট ফেল করে আর কি। না না, মাচা তৈরি করার গাছ নেই, সির্ফ ঝাড়ি হ্যায়। গর্ত করে কোথায় বসবেন? বাঘ কোথায় আছে উসকো ঠিকানা হ্যাঁ? খাটি আড়াল করে তার পেছনে বসা যায় না? না না, সে কি আড়াল? সে কোথায় উড়ে যাবে। ঝর্নার ধারে জল খেতে আসে রাত্রে। নরম মাটিতে পায়ের দাগ পড়ে। বাঘিনীটার একটা পা খোঁড়া, গুলিতে ঘায়েল। পাঞ্জা দেখে বোঝা যায়। মাটিতে 3টি পায়ের গভীর ছাপ পড়ে, আর একটা কুচিত দেখা যায়, তাও অস্পষ্ট। রাত 12টার পরে বেরিয়েছি জানোয়ারের আলোয়। নবী আক্তার সন্ধানী আলো দেখাচ্ছে। ডাক্তার চৌধুরী আছেন, হাবিব সাহেবও আছেন। বিশনপুরের পাহাড়, এর গায়ে তৃণগুল্ম। নবী আক্তার অত করে কি দেখছে? চিৎকার করে গলা ফাটালেও তো বহেরা কিছু শুনতে পাবে না। কিন্তু বহেরাটা সত্যি কিছু দেখেছে। বিদ্যুতের মতো একটা জ্বলন্ত শিখা ঝোপের আড়ালে ঝলসে গেল। নবী আক্তারের স্পটলাইটের শিখা আর ইতস্তত সঞ্চরণ করছে না। ঝোপের একপাশ থেকে বেরিয়েছে একটা মাথা। মনে আর কিছুমাত্র সংশয় নেই। যাদের খুঁজছি এ তাদেরই একজন, আমাদেরই সামনে। তীক্ষ্ণ চোখ দুটোয় স্পটলাইটের আলো আগুন ধরিয়ে দিয়েছে। মাথা ও ঘাড়ের আশেপাশে হরিদ্রা চামড়ার উপরে কালো কালো স্থূল রেখা। নবী আক্তার বললে, লেপার্ড হ্যায়, হুঁশিয়ার। রাইফেল তুলেছি। নবী আক্তার ফিস ফিস করে বললে, ফায়ার। সহসা বাঘের মুন্ডটা ঝোপের ভিতর অদৃশ্য হল। আবার তাকে খোঁজা হচ্ছে, বার করতেই হবে। এবারে ঝোপের উল্টো দিকে মাথা আর দেহের আধখানা বেরিয়েছে। হাবিব বললে, বহুত ডাবল হ্যায়। বাঘ ওপরে পাহাড়ের ঢালুর গায়ে, আমরা পাহাড়ের নিচে। দূরত্ব মাত্র 30 গজ। এক গুলিতে মারা না গেলে আক্রমণ হবে নির্ঘাত। রাইফেল তুলে গুলি ছুঁড়েছি। পাহাড়ের গায়ে আওয়াজ ওঠে ভীষণ, গুম। যেখানে বাঘের গায়ে গুলি লেগেছে তার 10 হাত দূর থেকেও বাঘ দেখা গেল না। আক্তার সাহেব বললেন, ভোর মে তল্লাশ কিয়া জায়গা। কিন্তু ভোরেও তল্লাশ হলো না। যখন আমাদের ভিতরে ভোর পর্যন্ত কোথায় থাকা যায় তার পরামর্শ হচ্ছে, তখন মাথার উপরে কালো মেঘ জমেছে। তাতে বিদ্যুৎ ঝলক চোখ ধাঁধিয়ে দিচ্ছে। একটা ঝড় আর বৃষ্টি এলো বলে। বৃষ্টি এলে পাহাড়ে বালুর নদীতে বান ডাকবে, শহরে ফিরে যাওয়া হবে না। আমার আফিস, আরও আগে চৌধুরী সাহেবের হাসপাতাল। চৌধুরী হুকুম দিলেন, তেওয়ারি, ডাকবাংলো মে চলো তুরন্ত। বুকের ভিতরে যে কাঁটাটা ফুটে আছে, দীর্ঘপথ যাত্রার সমস্ত সময়টা আমাকে তা পীড়া দিয়েছে। বাঘ খোঁজা হলো না। রাত্রে রাইফেলের নিশানা ঠিক হয়নি। ছি। কয়েকটা দিন পরে আবার শহরের সেই একঘেয়ে জীবন। আপিসে বাবুদের কাজে ভুল, চাঁদার খাতা, উমেদারের তাড়না, ভৃত্যের বদমায়েশি, গোয়ালার শঠতা, পত্রিকার রাজনৈতিক দলাদলির গ্লানি। সন্ধ্যায় মেন ফটকের পাশে দাঁড়িয়েছে পরিচিত বন্ধু। একগাল হাসিতে শুভ্র দাঁতগুলি বিকশিত। নবী আক্তার, বনের মানুষ, বই এনেছে অরণ্যের খবর। আদাব আদাব, আইয়ে। मैनेजर साहब, आपको बाग तो मिल गया।
उसको मंगाइए, खालत बिल्कुल गल गया, হাড্ডি और দাঁত মিল জায়গা। ঝোপের কাছে বাঘের কঙ্কালটি পড়ে আছে। আরও একবার অনুশোচনার তাড়না। এই ক্ষোভ আমাকে বহুদিন নির্যাতন করেছে, কিন্তু আজ আর সে ক্ষোভ নেই। লেপার্ডের কঙ্কালটা স্মৃতি থেকে মুছে গেছে। চিত্তফলকে ফুটে আছে, কুয়োর কাছে জল তুলছে মলিন বেশা খুদক্লিষ্টা দেহাতি জননী। মাঠে গরু, সবুজ ফসলের পাশে সাদা বকের শাড়ি। শশারাম শাহবাজ জেলার মহকুমা শহর। সরকারি বাংলোটি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ছুঁয়ে আছে। পূব দিকে গয়া, পশ্চিমে বেনারস। হিন্দুর এই মহাতীর্থের মধ্যভাগে শশারাম, ৩০ কোশ দূরে আরা। ১৮৫৭ সনের সিপাহী বিদ্রোহের অন্যতম নায়ক কুনওয়ার সিংয়ের দুঃসাহসিকতা আর বদান্যতার কাহিনী ভোজপুরীদের মুখে মুখে। শশারাম শহরের দক্ষিণ প্রান্তে বিশাল সরোবরের মধ্যস্থলে শের শাহের প্রস্তর নির্মিত ত্রিতল সমাধি। এ সমাধি নির্মাণ করেছিলেন শেরশাহ নিজে। দীর্ঘ পুলের সাহায্যে ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত। আরও দক্ষিণে পাহাড় শ্রেণী, আরও পশ্চিমে বহুদূরে বিন্ধুগিরিতে মিশেছে। এই পাহাড় ঘিরে ঘন অরণ্য। গিরি নদী আর গহ্বর একে আরও দুর্গম করে রেখেছে। বাংলার বীর শের শাহের হাতে মোগল সম্রাট হুমায়ুন পরাজিত হয়েছিলেন এই পাহাড় পথে। ১৫৩৯ সালে শের শাহের অতি উচ্চ ত্রিতল সমাধির প্রত্যেক পাথরখানা সেই কাহিনী স্মরণ করিয়ে দেয়। ডিসেম্বর মাস। আড়ষ্ট সন্ধ্যায় সেজেগুজে বাংলোর বারান্দায় বসে রাস্তার দিকে তাকিয়ে আছি। বন্ধুরা আসবেন পাটনা থেকে। ডাক্তার চৌধুরী, ডাক্তার শরণ, তাদের পথপ্রদর্শক জমিদার সীতারাম সিং। দক্ষিণের পাহাড়পল্লী তার জমিদারি। বাবু সীতারাম সিংয়ের শিকার ব্যবস্থা নাকি নিখুঁত। অন্য হিংস্র জানোয়ারের তো কথাই নাই। বাঘও নির্ঘাত। পাহাড়পল্লী, গ্রামটির নাম খড্ডিহা। বাবু সীতারামের উচ্চ প্রাসাদ পাহাড়ের পাদপ্রান্তে। আশেপাশে সবুজ ফসলের ক্ষেতে অরহর, ভুট্টা, গম, যব। পাহাড়ি কৃষকের বস্তি। কৃষকেরা বাঙালির মতো নিরস্ত্র নহে। গভীর ফসলের ক্ষেতে সম্বর আসে, বন্য বরাহ আর ভালুক গর্ত খোঁড়ে। চিতাবাঘ গৃহস্থের কোলাহলে ভ্রুক্ষেপ করে না। তাদের গ্রাস থেকে ছাগল ভেড়া বাঁচিয়ে রাখাই দায়। বন্য বরাহের শক্তি দুর্জয়, সাহসও অপরিমেয়, কিন্তু বাঘের শক্তি ও কৌশলের হাতে সে প্রাণ হারায়। ভোরের রাখালের চোখে পড়ে রক্তাক্ত জমির ওপরে অর্ধভুক্ত দেহ, বিরাট বন শুয়োর। বাংলোর বারান্দায় বসে পথ চেয়ে অধীর হয়ে উঠছে। বাবুরা অলস, এরা দীর্ঘসূত্রী। শিকারে এরা সিরিয়াস নয়। এরা এলে কি ভাষায় এদের গাল দেব তাই ভাবছি। বাংলোয় আমার ড্রাইভার তেওয়ারি আছে। এর বিশাল বলিষ্ঠ দেহ, শিকারের উপযুক্ত দোসর। সাবিত্রী আছেন, শিকারে উৎসাহ আছে, চাঞ্চল্য নাই। অরণ্য ভ্রমণে আনন্দ আছে, কিন্তু ঘরকন্যার সরঞ্জাম গুছিয়ে নিতে যাত্রায় উৎসাহের প্রকাশ নাই। গাছে চড়তে, মাচায় উঠতে সাহায্য পছন্দ করেন না। দুবার তো পড়ে গিয়েছিলেন। নিঃশব্দে মাচায় বসেন বা গাছের ডালে। বিনা উত্তেজনায় বাঘের প্রতীক্ষা করেন। নির্বিকার নিশ্চলভাবে বসে থেকে আঙুল দিয়ে জানোয়ার দেখিয়ে দেবেন। প্রয়োজন মতো গুলি নির্বাচন করে দেবেন। হঠাৎ অদূরে মোটরের হর্ন শোনা গেল। রেডি, শিওর। ১৫ মিনিটের মধ্যে আমার মোটর তৈরি হলো। ৩খানা ৮ সিলিন্ডার গাড়ি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড পার হয়ে শহরের মধ্যে ঢুকে পড়েছে। এ কোন পুরাকালের নগরী! পাথরে বাঁধায় অতি সংকীর্ণ রাস্তা, দুই পাশে সৌধ শ্রেণী, আঁকাবাঁকা গলিঘুজির শেষ নাই। এরই মধ্য দিয়ে রাত্রের জনহীন অন্ধকারে গাড়িগুলি কায়িক ক্লেশে পেরিয়ে যাচ্ছে। শহর ছাড়িয়ে গেলেই খড্ডিহার গ্রাম্য পথ। প্রাচীন কোঠাগুলি দারুময় শক্ত কবাট আর ক্ষুদ্র গবাক্ষের আড়ালে অতীতের রহস্য আগলে আছে। অতীতের মানুষগুলো এই পথে দেখেছে কাতারে কাতারে সৈন্যশ্রেণী, অশ্বারোহী সশস্ত্র শেরশাহের স্পর্ধিত অভিযান, প্রতিদ্বন্দ্বী মোগল বাদশাহ স্বয়ং। কালের গহ্বরে
সেই সূর্য লুপ্ত হয়েছে। দুমুঠো ছাতুর ব্যবস্থা হলে কায় ক্লেশে বেঁচে থাকা যায়। এই হচ্ছে জীবনের একমাত্র লক্ষ্য। দূরে আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে খড্ডিহার পাহাড়। বাবু সীতারাম সিং এই খড্ডিহার জমিদার। ভাবছি সীতারামবাবু সুখী বটে। রাতের শেষে ঘুম ভাঙিয়ে দেয় অরণ্যে ঘেরা পাহাড়ের আড়াল থেকে ভোরের সূর্য। দুপুরে ছায়ালোকে বিচিত্র অরণ্য। পশ্চিম আকাশে সূর্য ডুবে যায়, অন্ধকার নেমে আসে। পাহাড় আর অরণ্য হয়ে ওঠে রহস্যময়। সেই অন্ধকারে বিচরণ করে কত বিচিত্র জানোয়ার, বিচিত্র তাদের জীবনযাত্রা। নির্ভীক, স্বাধীন। অরণ্যে তাদের আহার জোটে। ভবিষ্যতের চিন্তা নেই, সঞ্চয়ের প্রয়োজন নেই। আত্মরক্ষার পক্ষে কারো সবল দেহ, সুতীক্ষ্ণ দন্ত, কারো ক্ষিপ্র চরণ, এই যথেষ্ট। বাসগৃহের বালাই নাই, শীতাতপের জন্য ক্ষোভ নাই। যখন আকাশ ফেটে জল নামে এরা কোথায় থাকে? কিন্তু কারুর বিরুদ্ধে নালিশ নেই, নিশ্চিন্ত, নিঃশঙ্ক। রবীন্দ্রনাথের বর্ণনা মনে পড়ছে। হিংস্র ব্যাঘ্র অটবীর, আপন প্রচণ্ড বলে প্রকাণ্ড শরীর। বহিতেছে অবহেলে দেহ দীপ্তোজ্জ্বল, অরণ্য মেঘের তলে প্রচ্ছন্ন অনল। বজ্রের মতন রুদ্র মেঘমন্দ্র স্বরে পড়ে আসি অতর্কিতে শিকারের পরে। অনায়াসে মহিমা, হিংসা তীব্র সে আনন্দ, সে দীপ্ত গরিমা, ইচ্ছা করে লোভী তার স্বাদ। ভাবছি এই রহস্যের উপকূলে যারা বাস করেন, সমস্ত দিনরাতে তাদের বৈচিত্র্য আর কল্পনার সীমা নেই। শহরবাসীর ভীরুতা এদের নেই, এরা সহজে সাহসী। সূর্যের চর্চা এদের নিত্য নিরন্তর, শ্রমশীলতা এদের স্বভাব। পরোপকার এদের পত্রিকার পাঠকদের জন্য নহে। বাবু সীতারামের সমস্ত অবয়ব, তার চোখের চাহনি, তার চলার ভঙ্গি আমার কাছে সার্থক ও আমাদের থেকে স্বতন্ত্র বলে মনে হল। সীতারামবাবুর প্রাসাদে চা ও জল যোগানতে যখন আমাদের নৈশ আহার প্রস্তুত হচ্ছে, টুরার কার নিয়ে তখন বেরিয়ে পড়েছি কয়েকজন বন্ধু। অদূরের পাহাড়টার আশেপাশে যদি কোনো নৈশচারীর সঙ্গে অকস্মাৎ সাক্ষাৎ হয়। অন্ধকারে যে দু একটা জানোয়ার দেখে আমরা ত্রস্ত হয়ে রাইফেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম, তার সবকটাই বন শুয়োর। পরদিন আহারান্তে আমরা অরণ্যে প্রবেশ করেছি। 2-3 মাইল পথ মোটরে, তারপর পায়ে হেঁটে। একটা পার্বত্য ঝর্ণার কাছে এসে মোটর বন্ধ হলো। আমরা নেমে গেলাম। অরণ্যের এ কী সমারোহ! ভয়ে বিস্ময়ে চারিদিকে তাকিয়ে দেখছি। আচ্ছা, যদি আরণ্যিকেরা আজ যুদ্ধ ঘোষণা করে, যদি ঝোপঝাড়ে আড়াল থেকে তাদের দ্রংশটা দেখা দেয়, যদি সবাই যুক্তি করে আমাদের তাড়া করে ছুটে আসে, ডাইনে বায়ে সম্মুখে পশ্চাতে তাদের বিকট ভঙ্গি, আমাদের আগ্নেয়াস্ত্র তার কাছে তুচ্ছ। বাঘ সন্ধানে একটি মুহূর্ত বেহুঁশিয়ার হলে চলে না। আমরা শহরের সাহেব, শিকার আমাদের বিলাস, কুলির হাতে বন্দুক নিয়ে চলা আমাদের অভ্যাস। এজন্য কত শিকারী বিপদের মুখে পড়েছে, প্রাণ হারিয়েছে। লিখতে বসে মনে পড়ছে ডাক্তার চৌধুরীর পার্টির সেই বিপদের ইতিহাস। জানোয়ারের কবল থেকে তারা যে সেদিন প্রাণ ফিরে পেয়েছেন, সে নিতান্তই দৈবানুগ্রহ। এমনই অরণ্য পথে তারা চলেছেন পায়ে চলে। নির্দিষ্ট স্থানে পৌঁছে জঙ্গল পেটানো হবে। হঠাৎ সামনের অদৃশ্য বাঁকের আড়াল থেকে বন্দুকের আওয়াজ শোনা গেল। সঙ্গে সঙ্গে জানোয়ারের দ্রুত ধাবনের শব্দ। এক অ্যাংলো ইন্ডিয়ান শিকারী চেঁচিয়ে উঠেছেন, ডক্টর, পিগস, পিগস, শুয়োর! ডাক্তার রাইফেল হাতে নিতেই দেখলেন যে জানোয়ারটা তেড়ে আসছে সে শুয়োর নয়, ভালুক। অগ্রবর্তীদের বন্দুকের গুলিতে বোধহয় ঘায়েল হয়েছে। ডাক্তার হাঁটু গেড়ে রাইফেল তুলে গুলি ছুঁড়েছেন। গুলি ঠিকই লেগেছে, কিন্তু ভালুকের গতি তাতে রোধ হল না। ভালুক এত কাছে এসে পড়েছে, আবার ফায়ার হল না। পেছনে হতবুদ্ধি অ্যাংলো সাহেব কুলির হাত থেকে রাইফেল নিতেই সময় কেটে গেল। গুলি বোঝাই আছে, কিন্তু ফায়ার করতে গিয়ে অনর্গল ট্রিগার টানছেন, কিন্তু ফায়ার হয় না। সকলের মুখে আর্তনাদ। সাহেব সহসা রাইফেল ফেলে
পেছনে ছুটতে গিয়ে আছাড় খেয়ে ধরাশায়ী। সকলেই ভাবছেন ভালুকের দাঁত ও নখর তারই ঘাড়ে বসেছে। লিখতে এতটা সময় লেগেছে, কিন্তু এতটা ঘটনা নিমেষে ঘটে গেল। হঠাৎ ভালুকের কি খেয়াল হলো, তার গতি ফিরে গেল। লাফ দিয়ে পাশের নালাটা পার হচ্ছে দেখতে পেয়ে ডাক্তারের চৈতন্য ফিরে এসেছে। আর দ্বিধা নাই, রাইফেল তুলে ফায়ার করেছেন দুমদুম, দুবার। এবারে ভালুকটা শুয়ে পড়েছে, ফাড়াটা কেটে গেল। সকলেই স্তব্ধ। সাহেব তো লজ্জায় ক্ষোভে লাল। পরীক্ষা করে দেখা গেল, তাড়াতাড়ি যে রাইফেলটা তিনি কুলির হাত থেকে নিয়েছিলেন সেটা তার রাইফেল নয়। এই রাইফেলটার সেফটি ক্যাচ সম্পূর্ণ উল্টো। তিনি নিজেই রাইফেলের অভ্যাসক্রমে ট্রিগার রেডি করতে গিয়ে তাকে বন্ধ করে দিয়েছিলেন। তারপরে ট্রিগার ধরে টানাটানি করলেও ফায়ার হয় না। একবার গাছে চড়তে গিয়ে পায়ের কাছ থেকে কি একটা জানোয়ার ছুটে পালালো। তাকে চোখে দেখতে পাইনি। সামনে একটা উঁচু পাহাড়, তাতে জঙ্গল ছাড়া কিছু চোখে পড়ে না। ওই পাহাড় তাড়িয়ে কুলিরা আমাদের মাচার দিকে জানোয়ার নিয়ে আসবে। শুনতে পেলাম ওই উঁচু পাহাড়ের ওপরে কৃষকদের বস্তি আছে। এরা বাঘের সঙ্গে ঘর করে, সেকালের গাদা বন্দুক দিয়ে সম্বর শিকার করে। যখন বর্ষায় পর্বত থেকে ঢল নেমে মাঠ প্রান্তর প্লাবনে ভাসিয়ে দেয়, আহার্য দুর্ঘট হয়ে ওঠে, তখন সযত্নে শুকিয়ে রাখা এই সম্বরের মাংস এই অরণ্য অধিবাসীদের একমাত্র খাদ্য। বিট কখন শেষ হয়ে গেছে, সমস্ত মধ্যাহ্ন কেটেছে জানোয়ারের সন্ধানে। পাহাড়ে চড়াই উতরাই করেই বাঘের পায়ের চিহ্ন অনুসরণ করে গভীরতর অরণ্যে প্রবেশ করছি, কিন্তু যাদের খুঁজছি তাদের সাক্ষাৎকার হলো না। যখন অরণ্যের ভিতরে অপরাহ্নের ছায়া নেমে এসেছে, তখন আমাদের শেষবারের বিট আরম্ভ হবে। পাহাড়ের পশ্চিম দিকটায় কুলিরা শ্রেণীবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। উল্টো দিকটায় পাহাড় লক্ষ্য করে এগিয়ে আসছি আমরা শিকারীরা। বিটারেরা ওদিক থেকে জঙ্গল পিটিয়ে পাহাড়ের উপরে চড়ে যাবে, আবার সে জঙ্গল পিটিয়ে ঢালু বেয়ে আমাদের দিকে নেমে আসবে। এই দুই দলের মাঝখানে জানোয়ার পিছনের তারায় আমাদের দিকে ছুটে এলে হবে আমাদের শিকার। সংকীর্ণ অরণ্যপথে এগিয়ে চলেছি। সর্বপ্রথমে চলেছে অতি প্রাচীন অশীতিপর বৃদ্ধ এক পাহাড়ি। শিকার সন্ধানে এই অঞ্চলে তার জোড়া নেই, সেই পথপ্রদর্শক। তার পশ্চাতে দীর্ঘ বলিষ্ঠ দেহ রাজপুত শিকারী রণধীর সিং। তারপরে আমরা, যারা শহর থেকে এসেছি ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে। আমাদের কথাবার্তা নিষিদ্ধ, শিকারের এই নিয়ম। অনতিকাল মধ্যেই পাহাড়ের উল্টো দিক থেকে বিট শুরু হওয়ার কোলাহল আরম্ভ হবে, কিন্তু এর পূর্বেই আমাদের জঙ্গলের আড়াল খুঁজে রাইফেল লোড করে মাটিতেই বসে যেতে হবে। বিটও আরম্ভ হলো বলে একটু ফিসফিস শব্দ শুনে সম্মুখে তাকিয়ে দেখি পথপ্রদর্শক বুড়ো শিকারী মাথা ঝুঁকে মনোযোগ সহকারে কি দেখছে। রাস্তার ধুলি। ছোটে একটা আঙুল দিয়ে আমাদের পায়ে চলার ক্ষীণ শব্দটুকুও বন্ধ করে দিলে বৃদ্ধ আবার কি দেখতে দেখতে এগিয়ে চলেছে, আর সঙ্গী রণধীরজিকে উত্তেজনার সঙ্গে আঙুল দিয়ে কি দেখাচ্ছে। পা টিপে এগিয়ে দেখলাম বাঘের পাঞ্জা, বাঘ ও বাঘিনীর টাটকা পায়ের চিহ্ন। এইমাত্র আমাদের পদশব্দে তারা সম্মুখের দিকে এগিয়েছে। আমাদের পদক্ষেপ আরও সংযত হল। সকলের চোখে ঔৎসুক্য ও উত্তেজনা ফুটে উঠেছে। বৃদ্ধ অতি প্রাচীন শিকারী, বাঘের হালচাল তার ভালো করেই জানা আছে। হাতে একবার মাত্র গুলি করার মতো একটা গাদা বন্দুক, কিন্তু এই ভাবলেশীন শীর্ণ শুষ্ক মুখেও আমরা যথেষ্ট উত্তেজনার লক্ষণ দেখতে পেলাম। সে এদিক সেদিক দেখে দেখে এগিয়ে চলেছে, আর প্রতিক্ষণেই আমাদের হুঁশিয়ার করে দিচ্ছে। এবার বৃদ্ধ দাঁড়িয়েছে, আঙুল দিয়ে পাশের একটা জঙ্গল দেখিয়ে দিচ্ছে। যেখানটায় বৃদ্ধের প্রথম দৃষ্টি আকর্ষণ করেছিল, সেখানটায় আমাদের আসার পূর্বে বোধহয় বাঘবাঘিনী শুয়েছিল। আমাদের পায়ের শব্দে জেগে উঠে আস্তে আস্তে সামনে এগিয়ে গেছে। এবারে বুড়ো যে জঙ্গলটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, বোধহয় সেই জঙ্গলেই বাঘ। হয়তো আড়াল থেকে এই শান্তি ভঙ্গকারীদের অভিনিবেশ সহকারে দেখে নিচ্ছে। সেই স্বল্প পরিসর রাস্তার মধ্যেই বুড়োকে ঘিরে আমরা সকলে জড়ো হয়েছি। বুড়ো তার সঙ্গীকে লক্ষ্য করে মৃদু স্বরে অথচ উত্তেজনার সঙ্গেই যা বলল,
তার সহজ বাংলা অর্থ এই: এটা ভীষণ বিপজ্জনক স্থান, শিকার হতেই পারে না, আমি পারবো না। কেন পারবে না? বাঘের সন্ধান পেয়েও ফিরে যাব কেন? আপনারা আড়াল নেবেন কোথায়? মাচা নেই, ছোট গাছের জঙ্গল, সন্ধে হয়ে এলো, অন্ধকারে জানোয়ার দেখবেন কি করে? জঙ্গল থেকে বেরোবেন কি করে? আমি বললাম, আমরা এখানেই বসে যাব। দূরে নজর চলবে কি করে? ঝোপের ভিতরে যে কিছুই দেখা যাবে না। দেখা পেলেই ফায়ার করব, না দেখলে ফায়ার হবে না। সে হয় না, চারিদিক না দেখলে কি শিকার হয়? কে কাকে রক্ষা করে? না হয় চারিদিকে চোখ রেখে এক জায়গায় সকলে বসে যাব। নেহি নেহি, সো নেহি হো সাকতা হ্যায়। যদি বাঘের গায়ে গুলি লাগে, এক গুলিতে বাঘ মরবে না। সে বাঘকে আপনারা সামলাতে পারবেন? এই জঙ্গলে অন্ধকারে বাঘের হাতে সকলের প্রাণ যাবে। রাত্রে কি জঙ্গল থেকে পালাবার পথ পাবেন? সীতারামবাবু এগিয়ে এলেন। তিনিও গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন, এ কখনোই চলবে না। বৃদ্ধ ও অটল, তাই ডিসিপ্লিন মেনে নিতে হলো। একবার মুখ থেকে বেরিয়ে এলো, বাঘের খোঁজ পেয়েও ফিরে যেতে হবে। তবে এখানে এলেন কেন? পালাও পালাও। তখন সকলের মুখে ও মনে ওই একই কথা। নিকটেই বাঘ। ওদিকে পাহাড়ের উল্টো দিক থেকে বিটারদের মৃদু কোলাহল শোনা যাচ্ছে। বিট আরম্ভ করেনি তো? বিট আরম্ভ হলে যে একেবারে বাঘের মুখে পড়ে যাব। সীতারামবাবু হেঁকে বলছেন, জঙ্গল থেকে বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। আমরা তখন ছুটে জঙ্গল থেকে বেরোবার চেষ্টা করছি, কিন্তু যে পথ দেখাবে ব্যস্ততায় তারই রাস্তা ভুল হয়ে যাচ্ছে। এবারে পেছনের থেকে তারা, ভাগো ভাগো, পালাও পালাও। এতটুকু দেরি চলবে না। সকলেই আতঙ্কিত, কাটা গাছের ফাঁক দিয়ে পথ করে নিতে ব্যস্ত। হাতের রাইফেলটাও তখন ভারী হয়ে উঠেছে। কোথাও বেঁকে, কোথাও ঝুঁকে পড়ে কাটা গাছের পাশ কাটিয়ে হোঁচট থেকে সামলে নিয়ে আমরা যেদিকে এবারে অনেকটা এগিয়েছি সেটা বিপথ নয়। এবারে গাছের ফাঁক দিয়ে অদূরে দিনের আলো দেখা যাচ্ছে। আরও খানিকটা এগিয়ে যেতেই অদূরে ছোট রেল লাইন, দূরে কোনো পাহাড়ের গা, পরিত্যক্ত সিমেন্ট কারখানার ছোট রেল। বিপদটা কেটে গেছে। এবারে রেলের লাইন ধরে এগিয়ে যাচ্ছি। এখনো দুই পাশে বন, কিন্তু সম্মুখ ও পশ্চাৎ পরিষ্কার দেখা যাচ্ছে। জঙ্গল থেকে বেরোতেই পাহাড়ের গায়ে বৃক্ষ শীর্ষে সূর্যালোক, অপরাহ্নের শেষ সূর্যরশ্মি। পাহাড়ের গা ঘেঁষে গাছের নিচে জড়ো হয়েছে কৃষকের দল। সেখানে একটা রক্তাক্ত মেঘ, তার ঘাড় ভেঙে রক্ত শুষে বাঘ পালিয়েছে।